5 বছর ধরে হাতে সূর্যমুখী ফুল নিয়ে অপেক্ষা করেছিল রোশনি, কিন্তু বিমানবন্দরে মিস্টার ইয়াসিনকে অন্য এক নারীর বাহুডোরে দেখে মাত্র একটি ফোন কলেই সে ধ্বংস করে দিল তাদের পরিবারের গড়ে তোলা সবকিছু। 5 বছর ধরে রোশনি শুধু একটি দিনের অপেক্ষায় ছিল, যেদিন মিস্টার ইয়াসিন তার কাছে ফিরে আসবে। সেদিন সকালে সে শহরের একটি ছোট ফুলের দোকান থেকে ইয়াসিনের প্রিয় সূর্যমুখী ফুল কিনেছিল, যত্ন করে চুল বেঁধেছিল, ইয়াসিনের পছন্দের পোশাক পরেছিল এবং নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিল। 5 বছর আগে মিস্টার ইয়াসিন একজন সামরিক চিকিৎসক হিসেবে বিদেশে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। বিদায় নেওয়ার সময় তিনি রোশনির হাত ধরে বলেছিলেন, আমার জন্য অপেক্ষা করো রোশনি, আমি ফিরে এলেই আমরা বিয়ে করব, তারপর শুরু হবে আমাদের নতুন জীবন। রোশনি সেই কথার মর্যাদা রেখেছিল। এই 5 বছরে সে শুধু অপেক্ষাই করেনি, ইয়াসিনের বাবা আব্দুল কাদের ও মা শামসুন নাহারের দেখাশোনা করেছে। শামসুন নাহারের তীক্ষ্ণ কথা আর অপমান নীরবে সহ্য করেছে। একই সঙ্গে বাবার ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা ইয়াসিন বিল্ডার্সকে নিজের অজান্তে বাঁচিয়ে তুলেছে। কিন্তু শামসুন নাহার কখনোই রোশনিকে তার ছেলের যোগ্য মনে করতেন না। তিনি প্রায়ই বলতেন, যে মেয়েরা সবসময় নিজের বুদ্ধি দেখাতে চায় তাদের শেষ পর্যন্ত একাই থাকতে হয়, একটু নম্র হতে শেখো, পুরুষরা নিজের চেয়ে বেশি বুদ্ধিমান স্ত্রী পছন্দ করে না। রোশনি শুধু মুচকি হাসতো, তারপর আবার কাজে ফিরে যেত, চুক্তির জট খুলতো, ব্যাংকের সঙ্গে আলোচনা করত, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতো। কিন্তু কেউ জানতো না ইয়াসিন বিল্ডার্সকে প্রতিবার বাঁচানোর পেছনে ছিল রহমান গ্রুপের অর্থ ও প্রভাব। আর কেউ জানতো না রোশনি আসলে সেই রহমান পরিবারেরই উত্তরাধিকারী। অবশেষে আগমন ফটকের দরজা খুলল, রোশনির বুক ধরফর করতে লাগলো। মানুষের ভিড়ের মধ্যে মিস্টার ইয়াসিনকে দেখা গেল। 5 বছরে তিনি অনেক শুকিয়ে গেছেন, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ইয়াসিনের চোখ রোশনির উপর পড়তেই তিনি থমকে গেলেন। রোশনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই একটি ক্রিম রঙের পোশাক পরা তরুণী দৌড়ে এসে ইয়াসিনকে জড়িয়ে ধরলো আর বলল, ইয়াসিন। সে ছিল মেহেরিন, ইয়াসিনের শৈশবের বন্ধু, পুরনো অ্যালবামের সে পরিচিত মুখ, যাকে ইয়াসিন সবসময় বলতেন ও আমার বোনের মতো। রোশনি অপেক্ষা করলো, ভাবলো ইয়াসিন নিশ্চয়ই একটু পরেই সরে দাঁড়াবেন, কিন্তু তিনি সরে এলেন না, বরং মেহেরিনের কোমরে হাত রেখে তাকে এমন মমতায় জড়িয়ে ধরলেন যা কোনো ভাই বোনের সম্পর্কের মধ্যে মানায় না। রোশনির হাতে ধরা সূর্যমুখী তোড়া থেকে একটি ফুল মাটিতে পড়ে গেল। তখনই ইয়াসিন রোশনির দিকে তাকিয়ে বললেন, রোশনি, আমাকে সবটা বোঝানোর সুযোগ দাও। রোশনি কোনো উত্তর দিল না, সে শুধু ইয়াসিনের সেই হাতটার দিকে তাকিয়ে রইল, যে হাত এখনো মেহেরিনের কোমরে রাখা। সে চিৎকার করলো না, কাঁদলো না, নীরবে পাশের ডাস্টবিনে গিয়ে সূর্যমুখীর তোড়াটি ফেলে দিল। তারপর মোবাইল ফোন বের করে একটি নম্বরে কল করলো। ফোন ধরেই রোশনি বলল, মিজানুর রহমান সাহেব, আজকে ইয়াসিন বিল্ডার্সের জন্য আমাদের দেওয়া সব আর্থিক গ্যারান্টি প্রত্যাহার করে নিন। ইয়াসিনের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ও বলল, রোশনি, তুমি কি করছো? সে শান্ত গলায় আবার বলতে থাকলো, চলমান সব প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দিন। আজ থেকে রহমান গ্রুপের একটি টাকাও ইয়াসিন বিল্ডার্সে যাবে না। ফোনের ওপাশ থেকে মিজানুর রহমান বললেন, ম্যাডাম, এতে 48 ঘন্টার মধ্যে তাদের আর্থিক সংকট শুরু হয়ে যাবে। রোশনি একবার মেহেরিনের দিকে তাকালো, যে এখনো ইয়াসিনকে শক্ত করে ধরে আছে। তারপর ধীরস্বরে বলল, তাহলে ওদের বুঝতে দিন, যাকে তারা বছরের পর বছর অবহেলা করেছে তার প্রকৃত মূল্য কত ছিল। এই বলে সে ফোন কেটে দিল। ইয়াসিন তার দিকে এগিয়ে আসতে চাইলে রোশনি হাত তুলে তাকে থামিয়ে দিল আর বলল, যদি মেহেরিনি তোমার সবচেয়ে আপন হয় তাহলে তার সঙ্গেই থাকো। আজ অন্তত আমি বুঝতে পেরেছি তোমার জীবনে আমার স্থান কোথায়। সেদিন রাতে একটি কালো গাড়ি রোশনিকে সেই প্রাসাদে নিয়ে গেল, যেখানে সে 5 বছর ধরে ফিরে যায়নি। প্রবেশদ্বারে দাঁড়িয়েছিলেন তার দাদা হাজী আব্দুর রহমান। তিনি শান্ত কণ্ঠে বললেন, শেষ পর্যন্ত মনে পড়লো তোমার নিজেরও একটা পরিবার আছে। রোশনির চোখ ভিজে উঠল। ও বলল, দাদু, আমি বাড়ি ফিরতে চাই। হাজী আব্দুর রহমান কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে থেকে বললেন, ভালোবাসার জন্য যে মেয়েটি পরিবার ছেড়ে গিয়েছিল সে হয়ে ফিরেছ, নাকি সেই নারী হয়ে যে অবশেষে সত্যটা বুঝতে পেরেছে? রোশনি নিজের আঙ্গুল থেকে ইয়াসিনের পরিয়ে দেওয়া আংটিটি খুলে টেবিলের উপর রেখে দিল আর বলল, আমি ফিরেছি রহমান পরিবারের একজন উত্তরাধিকারী হিসেবে। পরদিন সকালে ইয়াসিন বিল্ডার্সের কার্যালয়ে একের পর এক ব্যাংকের আইনি নোটিশ পৌঁছে গেল। আর বহু বছর ধরে যাকে অবহেলা ও অপমান করেছিলেন সেই রোশনির প্রকৃত পরিচয় জানতে পেরে শামসুন নাহার বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তার সামনে পড়ে থাকা একটি নথি জানিয়ে দিচ্ছিল, চাইলেই রহমান গ্রুপ মুহূর্তের মধ্যে ইয়াসিন বিল্ডার্সের অস্তিত্ব মুছে দিতে পারে। এদিকে রোশনি বাড়ি ফিরে যাওয়ার পর দাদু শান্ত কণ্ঠে বললেন, ভালোবাসার জন্য যারা সবকিছু ত্যাগ করে তাদের আমি কখনো দোষ দিই না, কিন্তু যারা নিজের সম্মান হারিয়ে ফেলে তাদের জন্য আমার কষ্ট হয়। তুমি আজ কি হারিয়ে ফিরেছ রোশনি? রোশনি চোখ নামিয়ে বলল, আমি কাউকে হারিয়ে ফিরিনি দাদু, আমি শুধু আমার ভুলটা বুঝে ফিরেছি। বৃদ্ধের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, তাহলে এবার নিজের পরিচয়ে বাঁচো। রহমান পরিবারের উত্তরাধিকারী কখনো মাথা নত করে না। ঠিক তখনই রহমান গ্রুপের প্রধান নির্বাহী মিজানুর রহমান নথিপত্র নিয়ে ঘরে প্রবেশ করলেন। সম্মান জানিয়ে বললেন, ম্যাডাম, আপনার নির্দেশ অনুযায়ী ইয়াসিন বিল্ডার্সের জন্য দেওয়া সব আর্থিক গ্যারান্টি প্রত্যাহার করা হয়েছে। ব্যাংকগুলো নতুন করে ঝুঁকি মূল্যায়ন শুরু করেছে। কয়েক
কয়েকটি বড় বিনিয়োগকারী ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। রোশনি নথিগুলো হাতে নিয়ে ধীরে ধীরে উল্টাতে লাগলো। প্রতিটি পাতায় ছিল সেই কোম্পানির আর্থিক অবস্থা, যেটিকে টিকিয়ে রাখতে সে নিজের পরিচয় গোপন রেখেছিল। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, আমি চাই না কেউ জানুক আমি কি করেছি, ওরা নিজেরাই সত্যটা আবিষ্কার করুক। মিজানুর রহমান মাথা নত করলেন আর বললেন, আপনার ইচ্ছাই হবে ম্যাডাম। অন্যদিকে ইয়াসিন বিল্ডার্সের প্রধান কার্যালয়ে সকাল থেকে অস্থিরতা। হিসাব বিভাগের প্রধান তড়িঘড়ি করে ইয়াসিনের কক্ষে ঢুকে কয়েকটি ফাইল তার সামনে রেখে বললেন, স্যার পরিস্থিতি খুব খারাপ। ইয়াসিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তিনি উত্তরে বললেন, রহমান গ্রুপ সব আর্থিক গ্যারান্টি প্রত্যাহার করেছে। 3টি ব্যাংক ঋণ পুনর্বিবেচনার নোটিশ পাঠিয়েছে। যদি নতুন অর্থের ব্যবস্থা না হয় তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের বেশিরভাগ প্রকল্প বন্ধ হয়ে যাবে। কথাগুলো শুনে ইয়াসিনের বুক ধক করে উঠল। সে দ্রুত ফাইল খুলে দেখলো সবকিছু সত্যি। কয়েক মুহূর্ত আগেও যে সাম্রাজ্যকে সে নিরাপদ ভাবছিল সেটি যেন মুহূর্তে দুলে উঠেছে। ঠিক তখনই তার মা শামসুন নাহার অফিসে এসে ঢুকলেন, মুখে বিরক্তির ছাপ। তিনি বললেন, আমি তো আগেই বলেছিলাম ওই মেয়েটার এত অহংকার ভালো নয়, এখন দেখো নাটক করছে। ইয়াসিন ধীরে মাথা তুলে বলল, মা এটা নাটক নয়, কেউ ইচ্ছা করলে একটা কোম্পানির ভিত্তি কাঁপিয়ে দিতে পারে না, এর পেছনে আরো বড় কিছু আছে। শামসুন নাহার বিরক্ত হয়ে বললেন, একটা সাধারণ মেয়ের এত বড় ক্ষমতা কোথা থেকে আসবে? কিন্তু ইয়াসিনের মনে তখন বিমানবন্দরে সেই দৃশ্য ভেসে উঠেছে। রোশনির শান্ত চোখ, কাঁপাহীন কণ্ঠ আর সেই ফোন কল। সে প্রথমবারের মতো উপলব্ধি করলো হয়তো এত বছর সে রোশনিকে সত্যিই চিনতেই পারেনি। সেদিন দুপুরে একের পর এক ফোন আসতে লাগলো। একজন বিনিয়োগকারী জানিয়ে দিলেন তারা নতুন করে চুক্তি পর্যালোচনা করবেন। আরেকজন বললেন পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা কোনো অর্থ ছাড় করবেন না। বিকেলের মধ্যে 3টি নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেল। শত শত শ্রমিক বেতন নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেল। পুরো অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইয়াসিন কেবিনের জানালার পাশে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়তে লাগলো গত 5 বছরে যতবারই কোম্পানি সমস্যায় পড়েছে ঠিক ততবারই অদৃশ্যভাবে সবকিছু ঠিক হয়ে গেছে। সে কখনো ভাবেনি এর পেছনে একজন মানুষের নীরব ত্যাগ লুকিয়ে ছিল। এদিকে রহমান প্রাসাদের একটি কক্ষে রোশনি পুরনো একটি অ্যালবাম খুলে বসেছিল। ছবিগুলোর প্রতিটি পাতায় ছড়িয়ে আছে তার অতীত, বিশ্ববিদ্যালয়ের দিন, বন্ধুদের সঙ্গে হাসি মুখ, আর এক কোণে দাঁড়িয়ে থাকা তরুণ ইয়াসিন। একটি ছবির পেছনে লেখা ছিল, ফিরে এসে তোমাকেই বিয়ে করব। লেখাটি দেখে তার চোখ ভিজে উঠল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে ছবিটি বন্ধ করে দিল। অতীতের স্মৃতি তাকে দুর্বল করবে না, এবার তাকে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়তে হবে। ঠিক তখনই হাজী আব্দুর রহমান ঘরে এসে দাঁড়ালেন আর বললেন, একটা কথা জিজ্ঞেস করব? রোশনি মাথা নাড়ল। তিনি বললেন, যদি ইয়াসিন সব সত্যি জানিয়ে তোমার কাছে ক্ষমা চাইতে আসে? রোশনি কিছুক্ষণ নীরব থেকে জানালার বাইরে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, ক্ষমা করা যায় দাদু, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাস আগের মতো হয় না। কথাটা শুনে বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু মনে মনে বুঝলেন তার নাতনি আর আগের সেই সরল মেয়ে নেই। সে এখন সিদ্ধান্ত নিতে শিখেছে। সন্ধ্যা নামতে শহরের ব্যবসায়ী মহলে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। রহমান গ্রুপ হঠাৎ করে ইয়াসিন বিল্ডার্স থেকে নিজেদের সব আর্থিক সম্পর্ক ছিন্ন করেছে। কেউ কারণ জানে না, কিন্তু সবাই বুঝতে পারছে এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নারী, রোশনি রহমান। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।